মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। একটি রাত, একটি লাইভ সাক্ষাৎকার, আর ওই রাতেই যেন পাল্টে গেল 50 বছরের নীরবতার অধ্যায়। মেজর শরীফুল হক ডালিম মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা এবং 1975 সালের ঐতিহাসিক সামরিক অভ্যুত্থানের অন্যতম প্রধান চরিত্র। দীর্ঘ অজ্ঞাতবাস শেষে প্রকাশ্যে এলেন। ইউটিউবে সাংবাদিক ইলিয়াস হোসাইনের বিশেষ লাইভ শোতে, যার শিরোনাম ছিল বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর উত্তম। ইলিয়াস হোসাইন তাকে পরিচয় করে দেন জাতির সূর্য সন্তান হিসেবে। কিন্তু এই লাইভ শুধু সাক্ষাৎকার নয়, এটি যেন 15 আগস্ট 1975-এর ঘটনা প্রবাহ নিয়ে নতুন এক ইতিহাস উন্মোচন। ডালিম শোনালেন তার জীবন কাহিনী, মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা এবং সেই সময়ের রাজনৈতিক ষড়যন্ত্রের গভীর রহস্য। সাক্ষাৎকারটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। লাইভ চলাকালে একসঙ্গে দেখেন প্রায় 8 লাখ মানুষ, যা বাংলা ইউটিউব কন্টেন্টের এক নতুন রেকর্ড। ডালিম বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া এবং এর সম্পূর্ণ সফলতার জন্য আরও সময় প্রয়োজন। তিনি নতুন প্রজন্মের সংগ্রামী চেতনায় শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের আশার বাণী শোনান। মেজর ডালিমের সাক্ষাৎকারে তিনি বলেন, 15 আগস্টের ঘটনা কোনো হঠাৎ ঘটে যাওয়া বিষয় ছিল না, এটা মুক্তিযুদ্ধের সময় শুরু হওয়া কিছু ঘটনার ধারাবাহিক ফল। তিনি জানান, তখন শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ ছিল। 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে, দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব, নাকি এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্যে কাজ করছে। যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম আর তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো টু এস্টাবলিশ প্রভিশনাল গভর্নমেন্ট ইন ক্যালকাটা। ডালিমের দাবি, মুজিব মারা যাননি, বরং সেনা অভ্যুত্থানের অংশ হিসেবে তিনি নিহত হয়েছেন। সেই সময় মানুষ এ ঘটনার পর যে উল্লাস প্রকাশ করে, এতে বোঝা যায় অভ্যুত্থানের প্রতি তাদের সমর্থন ছিল। মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালে আছে, মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষ। এছাড়া মেজর ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধের হতাহতের সংখ্যা নিয়েও তুলে ধরেন তথ্য। তিনি বলেন, মুক্তিযুদ্ধে 30 লাখ নয়। এক সাক্ষাৎকারে শেখ মুজিবের ভুলেই নাকি প্রতিস্থাপিত হয়েছিল এই হতাহতের সংখ্যা, যা দেশে বিদেশে জন্ম দিয়েছে তুমুল সমালোচনার। ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ না দিয়ে, তখন দিয়েছিল ক্ষয়ক্ষতি, তখন ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত, তো সব কিছু মিলে প্রায় 3 লক্ষ, 3 লক্ষ। এখন 3 লক্ষরে তারপরে শেষবার যে পরে আমাকে বলছেন যে আমি কোনদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড ফ্রস্টের সাথে কথা বলতে, আমি বলছি যে উনি বাংলাতে কথা বলছেন। তর্জমা করে নেই। যখন ইন্টারভিউ ছিল তখন ডেভিড ফ্রস্ট asked করতে, what do you think is the losses of life in this so-called freedom during the freedom struggle? মুজিব বলল 3 মিলিয়ন। 3 লক্ষ করে বানায় ফেলাইলেও 3 মিলিয়ন। ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো 3 মিলিয়ন, ওই 3 মিলিয়ন চলতেই আছে। পাশাপাশি তিনি তার স্ত্রীকে নিয়েও তুলে ধরেছেন নানান তথ্য এবং শেষ সময়ে তার স্ত্রীকে হাউস অ্যারেস্ট রেখে দেয়া হয়নি পাসপোর্ট। মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও করতে দেয়া হয়নি কোনো চিকিৎসা। উনি বেঁচে নাই, উনাকে আল্লাহ নিয়ে গেছে। উনি নাই না, আচ্ছা। হ্যাঁ। এবং উনি মারা গেলেন কত বছর, তাই 1905 সালে মারা গেছে। 2005। হ্যাঁ, কারণ she was not allowed to take any treatment. She was under house arrest. মেজর ডালিম জুলাই বিপ্লবের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিপ্লব একদিনে শেষ হয় না। বর্তমান প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই চালাচ্ছে তা সাহসী, তবে সম্পূর্ণ বিজয়ের জন্য আরো সময় লাগবে। ডালিম জানান, তিনি তার অভিজ্ঞতা দিয়ে এই বিপ্লবীদের পাশে থাকতে প্রস্তুত। তোমাদেরকে ঘুমিয়ে পড়লে চলবে না, সজাগ থাকতে হবে। আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক, সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে
ময়দানে পাথরের মতো, ইস্পাতের মতো লৌহ কঠিন প্রত্যয় নিয়ে দাঁড়াতে হবে। এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত, যার কবজায় আমরা প্রায় চলে গিয়ে, সেই অবস্থান থেকে সেই 71 মতো আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে। যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি, চলমান বিপ্লবের গতিধারায় সংগঠিত হবে চতুর্থ রিপাবলিক, মানে চতুর্থ বিপ্লব। আমি এবং আমার সাথী ভাইরা যারা এখনো বেঁচে আছে, যে অবস্থাতেই আছে, আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের, ছাত্র জনতা, তাদের বিপ্লবী কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে, তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। এছাড়া ডালিম প্রশ্ন তুলেছেন, কেন দেশের জাতীয় সঙ্গীত একজন ভিনদেশী কবির লেখা? তার মতে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো প্রখ্যাত কবির লেখা জাতীয় সঙ্গীত হতে পারত। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার জন্ম দেয়। এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের দেশে তার চেয়েও প্রতিভাবান কবি কাজী নজরুল থাকা সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপে দেওয়া হলো জাতীয় সঙ্গীত। পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আর দ্বিতীয়টা আছে বলে আমি মনে করি। নজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি, তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না, বা অন্য কারো গান হতে পারত? লাইভ সাক্ষাৎকারটি 17 ঘন্টায় দেখেছেন 65 লাখেরও বেশি মানুষ, আর মন্তব্য করেছেন 38,000-এরও বেশি। অনেক দর্শক ডালিমকে আখ্যায়িত করেছেন জাতীয় বীর হিসেবে। কেউ বলেছেন আমার বাবার বলা ইতিহাসের সাথে ডালিমের কথা মিলে যায়, আবার কেউ বলেছেন আজ বুঝলাম আমাদের ইতিহাসের অনেক অজানা দিক রয়েছে। আমার দেশবাসীর প্রতি এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের প্রতি আমার শেষ বক্তব্য, যে আমাদের অভিজ্ঞতা থেকে যদি তাদের বিপ্লবকে এগিয়ে নেওয়ার স্বার্থে, তাদের লক্ষ্য অর্জনের লক্ষ্যে কোনো কিছু অবদান আমরা রাখতে পারি তারা মনে করেন, তাহলে আমরা কিছু পাওয়া হতো না। এই সাক্ষাৎকার শুধু একজন প্রাক্তন সেনা কর্মকর্তার কথা নয়, এটি মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। মেজর ডালিমের এই প্রকাশ্য উপস্থিতি ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে।